আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কিছুক্ষণের মধ্যে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠান, নিরাপত্তার চাদরে ঢাকা নয়াদিল্লি। যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। রাতে মোদির সাথে বৈঠক। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধে এবারের বাজেট বললেন ওবায়দুল কাদের। মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। রাজনৈতিকভাবে উপজেলা নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ হয়নি বলে ভোটার উপস্থিতি কম জানালেন সিইসি। চেয়ারম্যান প্রার্থীদের ৬৯% ব্যবসায়ী টিআইবি রেজিস্ট্রেশন। এবং চলতি বছর ৫০ ধরনের ওষুধের দাম বেড়েছে ১৪০% পর্যন্ত। লাগাম টানতে নীতিমালা করা হচ্ছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আর কিছুক্ষণ পর টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সন্ধ্যা ৭:১৫টায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হবে এই শপথ। মোদীর সঙ্গে শপথ নিতে পারেন অর্থ শতমন্ত্রী। আশফুর রহমানের ডেস্ক রিপোর্ট। আর কয়েক মিনিট পর টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে দিল্লির রাষ্ট্রপতি ভবনে আসতে শুরু করেছেন দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিরা। মোদীর সাথে শপথ নিতে পারেন অর্ধশতমন্ত্রী। নরেন্দ্র মোদীর আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সেশেলসের শীর্ষ নেতাসহ ৮,০০০-এর বেশি অতিথিকে। দেশি বিদেশি বিশিষ্টজনদের সুরক্ষায় পুরো দিল্লি জুড়ে নেওয়া হয়েছে ৩ স্তরের নিরাপত্তা বলয়। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন কংগ্রেস সভাপতি এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে। তবে উপস্থিত থাকছে না তৃতীয় বৃহৎ শরিক তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকালই জানিয়ে দিয়েছেন শপথে উপস্থিত থাকছে না তার দল। নতুন এডিএর মন্ত্রিসভায় থাকছে বাংলার ২ জন সাংসদ সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। রাষ্ট্রপতি ভবন। এদিকে সকালে নিজ বাসভবনে কয়েকজনকে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। গুজব ছিল যারা এ চা চক্রে আমন্ত্রণ পেয়েছেন তারাই ঠাঁই পাচ্ছেন মন্ত্রিসভায়। গত ৪ জুন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পায় ২৯৩ আসন। অন্যদিকে ইন্ডিয়া জোট পায় ২৩৪ আসন। আশিকুর রহমান, এটিএন বাংলা। দিল্লি সফরের দ্বিতীয় দিন ভারতীয় জনতা পার্টি বিজেপির বর্ষীয়ান নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদভানির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি নেতার বাসভবনে অনুষ্ঠিত এই সাক্ষাতে ব্যক্তিগত বিষয়ে আলোচনা করেন দুই নেতা। এছাড়াও অতীত স্মৃতি রোমন্থন করেন তারা। এ সময় লাল কৃষ্ণ আদভানির মেয়ে প্রতিভা আদভানি উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধানমন্ত্রীর আবাসস্থল আইটিসি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃষ্ঠপোষকতা নয়, রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার লক্ষ্যে এবারের বাজেট বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের যৌথ সভা শুরুর আগে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। তাদের আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল তা নজিরবিহীন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সম্পাদকদের সঙ্গে যৌথ সভার আগে কথা বলেন ওবায়দুল কাদের। শুনলে মোদের হাসি পা, বিএনপি আবার আন্দোলন চায়। এ সময় তিনি বলেন, বিএনপি তাদের নিজস্ব লোকদের বিচার করার সাহস না রাখলেও আওয়ামী লীগ কাউকে ছাড় দেয়নি। বুয়েটে কিভাবে সনি হত্যা হয়েছে তার বিচার কে করেছে? আর আপনার হত্যা যে কয়েকজন আজকে মৃত্যুদণ্ড পর্যন্ত পেয়েছে তারা সবাই ছাত্রলীগ বলে পরিচিত। বিশ্বজিৎ হত্যা বিচার কি হয়নি? তাদের সময় আশরাফুল হুদা, রকিবুল হুদা, এসপি কোহিনুর, এদের বিচার কে করেছে?
বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ বিএনপির আমলেও ছিল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সে সময়ে সরকার প্রধান ও অর্থমন্ত্রী তাদের অপ্রদর্শিত অর্থ সাদা করেছিলেন। কালো টাকা সাদা তো সাইফুর রহমানও করেছে এবং বেগম খালেদা জিও করেছে, সাদা করেন। সাইফুর রহমান এখন মৃত মানুষ, মরহুম বলতে চাই না, তারাও তাহলে দুর্বৃত্ত। এই বাজেটটা করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য, লুটপাটের জন্য নয়। আওয়ামী লীগ প্রতিষ্ঠার হীরক জয়ন্তী পালন উপলক্ষে 23 জুন রাজধানীতে জনসভা সফল করতে নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেট কল্পনার ফানুস, দরিদ্র মানুষকে শোষণের হাতিয়ার মন্তব্য করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে এই বাজেট কোনো সমাধান দিতে পারবে না। কালো টাকা সাদা করার সুযোগকে অনৈতিক, অসাংবিধানিক দাবি করে তিনি বলেন, এর মাধ্যমে দুর্নীতিবাজদের ঢালাও দায় মুক্তি দেওয়া হয়েছে। আরো জানাচ্ছেন মইনুল হাসান। সরকারের প্রস্তাবিত বাজেট দেশের নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলনে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। লিখিত বক্তব্যে নানা যুক্তি তুলে ধরে এই বাজেটকে শুধু গণবিরোধী নয়, বাংলাদেশ বিরোধী বলে দাবি করেন তিনি। দেশ আজ দেউলিয়াতের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। এই বাজেট কল্পনার এক ফানুস। এই বাজেট ফোকলা অর্থনীতির উপর দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক মন্দাত্ব আরো প্রকট হবে, সামনে অন্ধকার। চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের এই চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক এই বাজেট কোনো সমাধান দিতে পারবে না। অতীতে বাস্তবায়ন সম্ভব হয়নি, আগামীতেও হবে না। মূল্যস্ফীতির চাপে মানুষের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জন্য স্বস্তির কিছু নেই। বাজারে চরম মূল্যস্ফীতির যাতা করে মানুষের নাভিশ্বাস উঠেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য এখন বিলাসী পণ্য হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতিটি নবজাতক শিশুকে 1,55,000 টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিতে হবে। মহাসংকট থেকে উত্তরণের একটাই উপায়, দেশে অবিলম্বে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতিবাজদের দায় মুক্তি ও আইনি ছাড় দিতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে বলে দাবি করা হয়। এই বাজেট কালো টাকাকে সাদা করার বাজেট। কালো টাকা ঢালাও দায় মুক্তি দেওয়া হয়েছে। সরকারের আনুকূল্যে বেড়ে ওঠা আজিজ বেনাজিরদের মতো দুর্নীতিবাজদের কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ সৃষ্টির জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপি আমলেও এমন সুযোগ দেওয়া হয়েছিল মনে করিয়ে দিলে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন নেতারা। আমার ঠিক মনে নেই, মেবি ইউ আর রাইট, আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তো ওই যে কালো টাকা সাদা করার যদি হয়ে থাকে, সেটার পেছনে আপনার অর্থনৈতিক একটা ব্যাকআপ ছিল। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। মানুষের উপকার হয় এমন সামাজিক প্রকল্প প্রণয়ন ও বিনিয়োগ আকৃষ্ট করা প্রয়োজন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে সরকারের রূপকল্প বাস্তবায়ন ও নীতি প্রণয়ন সম্ভব বলে মনে করেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। দুর্নীতি বন্ধে শুদ্ধাচার বিশেষ ভূমিকা রাখে জানিয়ে তিনি জানান, সুশাসন প্রতিষ্ঠায় সব বিভাগকেই আন্তরিক হতে হবে। আমাদেরকে এমন উন্নয়ন প্রকল্প এবং সামাজিক কর্মসূচিতে বিনিয়োগ করতে হবে যা জনগণের উপকারে আসে। কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিকতা সম্মিলিতভাবে প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে অগ্রগতি কার্যকরভাবে এবং ন্যায়সঙ্গতভাবে অর্জন করা সম্ভব হবে। সরকারি কর্মচারীদের সততা, দুর্নীতির ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গত 5 বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা সংসদ সদস্যদের পেছনে ফেলেছেন। উপজেলায় এই সময় 3 গুণের বেশি কোটিপতি প্রার্থী বেড়েছে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে 84% প্রার্থীদের হলফনামার সঙ্গে আয়কর রিটার্নের সম্পদের অসামঞ্জস্য রয়েছে।
জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ বাড়ছে বলে মনে করে টিআইবি। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর মাইডাস সেন্টারে এবারের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে সংবাদ সম্মেলন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। টিআইবি বলছে, গত 5 বছরে একজন সংসদ সদস্যের অস্থাবর সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ 3065%। সেখানে ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানের সম্পদ বেড়েছে 11,666%, আর সবচেয়ে বেশি 31,900% আয় বেড়েছে বগুড়ার শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজা খাতুনের। জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সম্পদ বাড়ছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে আরো সচেতন হতে হবে বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। যারা ক্ষমতা থাকতে পারেন তারা সম্পদ বিকাশের অবারিত সুযোগ পান এবং সেটার আবার হিসাব নিকাশও বলতে গেলে হয় না। আসলে সম্পদ যে তারা অর্জন করেন সেটা হচ্ছে যে ক্ষমতার অপব্যবহার করে। এই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কিন্তু এই সম্পদের বিকাশগুলো এবং বৃদ্ধিগুলো হয়েছে এবং হচ্ছে, যে কারণে কিন্তু একেবারে সর্বোচ্চ নিম্ন পর্যায় পর্যন্ত এটা বিকশিত হচ্ছে এবং এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা নিজেদের মধ্যে হচ্ছে। এবারের উপজেলা নির্বাচনে 69% চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী, তবে 40% প্রার্থীর আয় 3 লাখ টাকার নিচে, অর্থাৎ করযোগ্য আয় না থাকা অবিশ্বাস্য বলে মনে করেন তিনি। সুনির্দিষ্টভাবে যাচাই করার জন্য আমাদের আইন প্রয়োগের সংস্থা, দুর্নীতি দমন কমিশন, এদের উপরে এখতিয়ার আছে, জাতীয় রাজস্ব বোর্ড অবশ্যই সহ, যারা কিন্তু এই বিষয়গুলো দেখার কথা সেগুলো দেখা হয় না, সেই কারণে এটা অবারিতভাবে এইভাবে চলছে। শিক্ষিত জনপ্রতিনিধিদের মাধ্যমে সিংহভাগ দুর্নীতি হচ্ছে জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, তাই জনপ্রতিনিধি হতে শিক্ষার মানদণ্ড ঠিক করে দেওয়ার পক্ষপাতী নয় টিআইবি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ না থাকায় উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, ভোটার উপস্থিতি 60 থেকে 70% হলে বেশি সন্তুষ্ট হতো কমিশন। এদিকে স্থগিত 19টি উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া 19 উপজেলায় ভোট গ্রহণ হয় রোববার। নির্বাচনে বড় কোনো সহিংসতা না হলেও বিভিন্ন অনিয়মের ঘটনায় আটক করা হয় 6 জন। আর এর মাধ্যমে 5 ধাপে 469টি উপজেলার ষষ্ঠ সাধারণ নির্বাচন শেষ হয়েছে। গোটা উপজেলা নির্বাচন সার্বিক শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় সন্তোষ জানান সিএসি কাজী হাবিবুল আওয়াল। এটা তো সন্তুষ্টি, আমি স্বস্তিদায়ক যে আমরা কোনো হতাহতের ঘটনা শুনতে পাইনি এবং এটাও কেউ বলেনি যে ভোটাররা ভোট দিতে পারেনি, ওদেরকে বিতাড়িত করা হয়েছে। আমাদের দেশে যেটা হয়, অনেক সময় ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসতে না পারে সেই জন্য এক ধরনের কৌশল অবলম্বন করা হয়। সেই কৌশলটা খুব ব্যাপকভাবে কেউ অবলম্বন করতে পেরেছে বলে মনে হয় না। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উপজেলা নির্বাচনের শেষ দফায় ভোটের হার কিছুটা বাড়লেও 5 দফার গড় হার 40%-এর নিচে। গত 3 বারের উপজেলা নির্বাচনের চেয়ে এবার উল্লেখযোগ্যভাবে কমেছে ভোটার উপস্থিতি। অবশ্য এ নিয়ে কমিশনের কিছু করার নেই বলেও জানান সিইসি। রাজনৈতিকভাবে খুব ব্যাপক অংশগ্রহণ হয়নি। যখন রাজনৈতিকভাবে ব্যাপক অংশগ্রহণ হয় সার্বিক, তখন ভোটারদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনাটা বেড়ে যায়। খুব স্বাভাবিকভাবেই সেই দিক থেকে এটি একটি কারণ হয়ে থাকতে পারে। আর ভোটারদেরকে কেন্দ্রে আনার যে দায়িত্বটা, এটা হচ্ছে প্রার্থীরা কতটা আবেদন রাখতে পারে তাদের কাছে এবং প্রার্থীদের আবেদনে ভোটাররা কতটা সাড়া দিয়ে থাকবে। তবে যদি ভোটারের সংখ্যা 60% হতো, 70%, নিশ্চয়ই আপনাদের মতো আমরাও আরও বেশি সন্তুষ্ট হতাম। বিভিন্ন কারণে নির্বাচন না হওয়া 26 উপজেলায় যথাসময়ে ভোট নেওয়া হবে বলেও জানান সিইসি। আশা করি মানুষ আগামীতে আরও বেশি সচেতন হবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। সময় নাই। এবছর 50 ধরনের ওষুধের দাম বেড়েছে 140% পর্যন্ত। তাতে লাগাম টানার উদ্যোগ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এজন্য নীতিমালা করা হচ্ছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে তিনি আরও বলেন, জটিল পরিস্থিতি ছাড়া সিজারিয়ান অপারেশন বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস সময়ে কর্মস্থলে ডাক্তারদের না পাওয়া গেলে বরখাস্ত করা হবে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। নিত্যপণ্যের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম। অতি প্রয়োজনীয় অন্তত 50 ধরনের ওষুধের দাম 140% পর্যন্ত বেড়েছে।
বিশ্বব্যাংক বলছে বাংলাদেশের চিকিৎসা খরচের শতকরা ৬৩ টাকা শুধু ওষুধের পেছনেই ব্যয় হচ্ছে রোগীদের, যা অনেক দেশের তুলনায় ২ থেকে ৩ গুণ। দেশে ৪,০০০ জেনেরিকের ৩৫,০০০ ব্র্যান্ডের ওষুধ তৈরি হয়। এর মধ্যে ১১৭টির দাম নির্ধারণ করে দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। বাকিগুলোর দাম নির্ধারণ করে কোম্পানিগুলো। তাদের অতি মুনাফা বন্ধে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে হাইকোর্টকে। তাতে টনক নড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। আমি এটার ব্যাপারে একটা বড় পদক্ষেপ নিতে যাচ্ছি। আমি এটা এখন এই মুহূর্তে এখানে বলবো না। আমি একবার না কয়েকবারই বলছি যে ওষুধের দাম যেন না বাড়ে, এবং আমার কথা হচ্ছে যেটা সরকারের রিটেল প্রাইস নির্ধারণ করে দেওয়া হয়েছে তার বাইরে গেলে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়ার জন্য আমি এটা বলছি, এবং এটা আমি নিয়ে আরো গুরুত্ব সহকারে দেখব যে এটা কি করা যায়। একই সাথে বাড়ছে সিজারিয়ান ডেলিভারি বা অপারেশনের মাধ্যমে বাচ্চা প্রসব। সরকারি হিসেবে গত ১৩ বছরে সিজার বেড়েছে ৩৭%। বেসরকারি হাসপাতালে শতকরা ৮৩ জন নারীর অপারেশনের মাধ্যমে বাচ্চা হচ্ছে, আর সরকারিতে এই হার ৩৬%। সিজারিয়ান অপারেশন সম্বন্ধে যেটা বলছেন, আমি কিন্তু এটা নিয়ে প্রত্যেক যেখানেই যাই আমি প্রথমেই তাদের ওটির খাতাটা দেখি কতটা সিজারিয়ান হয়। এটাকে ডিসকারেজ করে আসছি। আমিও চাই না যে শুধু সিজারিয়ান অপারেশন হোক। মন্ত্রী বলেন, অফিস সময়ে হাসপাতালে ডাক্তারদের দায়িত্ব পালনে আরও কঠোর হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমি সিলেটে কিন্তু কর্মস্থলে না পেয়ে সাথে সাথে সাসপেন্ড করছি। এরকম আরও ভবিষ্যতে আমি এরকম আমার প্ল্যান আছে। আমি ঢাকার বাইরে কিছু হাসপাতালে যাব। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেনি চেম্বার জজ আদালত। ফলে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদেশটি আপাতত বহাল রইল বলে জানিয়েছেন আইনজীবীরা। ৪ জুলাই এই বিষয়ে শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র গত ৫ জুন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। পরে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। এবার বিকাশ ঈদ কেনাকাটা। গ্রাহকদের কেনাকাটায় আগ্রহ বাড়াতে মাস জুড়ে বিশেষ অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। কোরবানির ঈদকে ঘিরে চলমান ক্যাম্পেইনে এই সুবিধা উপভোগ করতে পারছেন ক্রেতারা। বিকাশ ঈদ কেনাকাটা নিয়ে ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। দেশজুড়ে বইছে পশুর হাটের আমেজ। আর কদিন পরেই কোরবানি ঈদ, আর ঈদের দিনটিকে ঘিরে নানা আয়োজন থাকে সকলেরই। তাই তো দিনটিকে আরো সুন্দর করে তুলতে রাজধানীবাসী ভিড় করছে শপিং মলগুলোতে। ঈদের আনন্দঘন দিনটিকে আরো রঙিন করতে রং বাংলাদেশ নিয়ে এসেছে হালের জনপ্রিয় সব পোশাক। শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি শার্ট সহ রয়েছে বিভিন্ন কুর্তি কালেকশনও। সাথে থাকছে দেশের সর্ববৃহৎ মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশের দেয়া বিশেষ অফার। আমি পেমেন্ট করেছি বিকাশে, যার কারণে আমি একটু ডিসকাউন্টও পেয়েছি। তো ভালোই, আমার ফ্যামিলি মেম্বাররাও সবাই মোটামুটি এখান থেকেই কেনাকাটা করে। আমরা বরাবরের মতোই আমরা বেশিরভাগ ফ্যামিলি প্যাকেজ করার চেষ্টা করেছি। ক্রেতারাও ফ্যামিলি প্যাকেজের প্রতি খুবই আগ্রহ। আমাদের বিকাশে এখন সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে 10% হারে। প্রতিবারের মতো এবারেও বিকাশ দিচ্ছে ৫% ক্যাশব্যাক সুবিধা। রং বাংলাদেশের সবগুলো আউটলেটে ক্যাশব্যাকের পাশাপাশি গ্রাহকরা পাচ্ছেন ৩০০ টাকার কুপন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ফ্ল্যাট রেজিস্ট্রেশন খরচ ৩০% থেকে কমিয়ে ৭% করার দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে রিহ্যাব নেতারা বলেন, বিশ্বের মধ্যে বাংলাদেশে ফ্ল্যাট রেজিস্ট্রেশন ব্যয় সবচেয়ে বেশি। তারা আরও বলেন, রেজিস্ট্রেশন ব্যয় কম হলে
ক্রেতারা জমির সঠিক মূল্য দেখাতে উৎসাহী হবে। এতে অপ্রদর্শিত অর্থ তৈরি হওয়া স্বাভাবিকভাবে হ্রাস পাবে। রেজিস্ট্রেশন ব্যয় কমালে রাজস্ব আয় বাড়বে বলেও দাবি করেন তারা। এবারের বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে বিনিয়োগের সুযোগ রাখায় সরকারকে ধন্যবাদ জানান রিহ্যাব নেতারা। ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ব্যয় কমানো, এটা একটা মূল দাবি। আর অপ্রদর্শিত অর্থ বিনা প্রশ্নে আবাসন খাতে বিনিয়োগের জন্য আমরা অনুরোধ জানিয়েছিলাম। এই অর্থ যদি মূলধারার ইকোনমিতে না নিয়ে আসেন, এই টাকা তো মানি লন্ডার হয়ে বাইরে চলে যাবে। এবার বাজেটে সুযোগ দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তথ্য প্রযুক্তি খাতে কর অব্যাহতির সুবিধা 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করার দাবি জানিয়েছেন আইসিটি খাতের ব্যবসায়ীরা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এই খাতের অব্যাহত নীতির সহায়তা না দিলে সরকারের ভিশন বাধাগ্রস্ত হবে বলে মনে করেন তারা। বেসিস কার্যালয়ে 2024-25 সালের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আইসিটি খাতের 5 সংগঠনের ব্যবসায়ীরা মূলধনী যন্ত্রাংশ আমদানিতে আরোপিত কর অব্যাহতির দাবি জানান। হাইটেক পার্কের জন্য আমদানি করা যন্ত্রাংশে কর আরোপ করা হলে এ খাতের বিনিয়োগ হুমকিতে পড়বে জানিয়ে উদ্যোক্তারা বলেন, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের সব ধরনের পণ্য ও সেবায় শুল্ক প্রত্যাহার করতে হবে। আমরা বাংলাদেশকে তথ্য প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ দেখতে চাই। তার মানেটা হচ্ছে, এবং সেটার ক্ষেত্রে আমরা মনে করি যে এবারের যে বাজেট, এই যে এক্সেমশন দেওয়া 3 বছরের জন্য, এটা 5 বছর হলে আমাদের জন্য আরেকটু ভালো হয়। তাহলে গোছানো পরিকল্পনা করতে সুবিধা হয়। আমি বিশ্বাস রাখি বাজেটের অধিবেশন এটা নিয়ে আলোচনা হবে। 3 বছরকে ওনারা 5 বছরের জন্য এক্সটেন্ড করবে। যেই প্রযুক্তির সক্ষমতা বাংলাদেশের ছেলেমেয়েদের আছে, সেই প্রযুক্তি যেন বিদেশ থেকে আমদানি করা না হয়। লবণাক্ত পানি ব্যবহারে জলবায়ু ক্যান্সারে আক্রান্ত উপকূলীয় জেলার নারীরা। জলবায়ু ক্যান্সার, স্ট্রোক, হার্ট অ্যাটাক ও গর্ভবতী নারীদের উচ্চ রক্তচাপ সহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন 6 জেলার প্রায় 10 লাখ নারী। জলবায়ু পরিবর্তনে পানিতে লবণের পরিমাণ বেড়ে যাওয়ায় হুমকির মুখে পড়েছেন নারীদের প্রজনন স্বাস্থ্য। পটুয়াখালী ও বরগুনা ঘুরে আপেল মাহমুদের রিপোর্ট, ছবি তুলেছেন হাসিবুল হাসান। সাগর পাড়ে আন্ধারমানিক নদীর তীরে ছোট্ট গ্রাম সুধীরপুর। 3 সন্তান আর স্বামীকে নিয়ে এখানে জান্নাতের সংসার। পরিবার সামলাতে কাঁকড়া আর মাছ শিকার করতে হয়, আবার কখনো নিত্যদিনের কাজ সারতে হয় লোনা পানিতে। ঋতুকালীন লবণ পানি থেকে দূরে না থাকায় ইনফেকশনে সন্তান ধারণ ক্ষমতা হারিয়েছেন তিনি। শারীরিক নানা জটিলতা এখন তার নিত্য সঙ্গী। টেনশন বাচ্চা কাচ্চা লইয়ে যে নিজেরা জাম কই বাচ্চা কাচ্চা লইব কমে জাম একটা টেনশন তো হয়। গা খায় যে পরে বিসি মিসি উড়ে গুঁড়ো করে নাইলে ঠেলে বেমলা এই হয়। তা হেড দিয়ে আমরা পাইলেরই দই নেল ফুডোই যে লবণ পানিতে ওই টান নিয়েই দই আমরা। একদিকে লবণ পানি আর একদিকে কম বয়সে মা হওয়ায় পটুয়াখালী, বরগুনা সহ উপকূলীয় অঞ্চলের অনেক নারীর ভবিষ্যৎ এখন হুমকির মুখে। প্রতি মাসে একবার অসুস্থ হয়ে যায়, কারণ শরীর দুর্বল থাকে। কিন্তু স্বামী ভালো, আমার স্বামী ভালো আর শ্বশুর বাড়ির লোকও ভালো, কিন্তু আমার স্বামী ওই ওষুধ বেরি খায়, কাজ হয় না। মিঠা পানির অভাবে লোনা পানি ব্যবহারে বাধ্য হচ্ছেন উপকূলের নারীরা। অল্প বয়সে প্রজনন স্বাস্থ্য হুমকির মুখে পড়ায় নারীদের শরীর জ্বালাপোড়া ও মেজাজ খিটমিটে হওয়া সহ বাড়ছে নানা মানসিক সমস্যা। ওদিকে নোনা পানি আর এদিকে হয়েছে পুকুরের পানি, কোনো সুবিধা নাই আমাদের জন্য, তাই এই পুকুরের পানি দিয়ে আমাদের ধোয়া লাগে, এজন্য এই আমরা খাবার খাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে প্রতিদিন 5 গ্রাম লবণ মানুষ গ্রহণ করতে পারলেও উপকূলীয় এলাকার মানুষের শরীরে প্রবেশ করে প্রায় 16 গ্রাম লবণ। উপকূলীয় এলাকায় সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছেন বরগুনার পাথরঘাটা ও আমতলী উপজেলা, পটুয়াখালীর কলাপাড়া, রাঙাবালি, পিরোজপুরের মঠবাড়িয়া, সাতক্ষীরার আশাশুনি, কালীগঞ্জ ও শ্যামনগর এবং খুলনা ও বাগেরহাটের কয়েকটি উপজেলার নারীরা। নিরাপদ পানি ব্যবহার না করায় ও নারীর মাসিক, গর্ভকালীন ও
প্রসব পরবর্তী পরিচ্ছন্নতার অসচেতনতায় বেড়েই চলছে বন্ধ্যাত্ব ও জরায়ু মুখ ক্যান্সার। অতিরিক্ত লবণের কারণে বডিতে পানির পরিমাণটা বেড়ে যায়, প্রেশার বেশি হয়ে যায়, এক্লাম্পসিয়া হয় শেষের দিকে বা মাঝপথেই হয়, অথবা পলিহাইড্রামিয়াস বলতে একটা ব্যাপার আছে যে মানে বাচ্চার থলিতে পানি বেশি হয়ে আসে। ডেলিভারির সময় জরায়ুটা সহজে কন্ট্যাক্ট করতে চায় না বা জরায়ুটা সহজে কন্ট্যাক্ট করা যায় না। বাচ্চা হওয়ার পরে নর্মাল হলেও দেখা যায় ব্লিডিং এর টেন্ডেন্সিটা অনেক বেড়ে যায়। এই ধরনের সমস্যাগুলো অনেক হয়। পিরিয়ড সম্পর্কে সচেতনতা ও নিরাপদ পানির ব্যবস্থা করা না হলে উপকূলের নারীদের জীবন আগামীতে আরো হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, পটুয়াখালী। গাজীপুর সিটি কর্পোরেশনের জন্য নগর উন্নয়ন পরিকল্পনা প্রকল্পের খসড়া নিয়ে সেমিনার অনুষ্ঠিত হলো আজ। রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠানে গাজীপুর শহরের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরা হয়। এ সময় প্রকল্পগুলো নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়েদা খাতুন। সেমিনারে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিব মোহাম্মদ ইব্রাহিম। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে শ্রমিকদের মজুরি বাড়ানোর পাশাপাশি বিদেশি সিগারেটের উপর শুল্ক আরও বাড়ানোর দাবি জানিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাজেট নিয়ে আলোচনা সভায় এই দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় তারা বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণা সহ বিড়ির উপর আরোপিত 10% আয়কর প্রত্যাহারের দাবি জানান। খায়রুল ইসলামের রিপোর্ট। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এই আলোচনার সভার আয়োজন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। এতে বিড়ি শ্রমিকরা তাদের নানা দাবি দেওয়া তুলে ধরেন। ফেডারেশনের আহ্বানে সাড়া দিয়ে এ সময় সংগঠনটির নেতারা বলেন, বিদেশি বহুজাতিক কোম্পানি দেশীয় বিড়ি শিল্পের বাজার দখল করে নিচ্ছে। দেশের মানুষের ফুসফুস পুড়িয়ে কোটি কোটি টাকা ডলারে পরিণত করে বিদেশে পাচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। 10 শলাকা সিগারেটের খুচরা মূল্য 45 টাকা থেকে মাত্র 5 টাকা বাড়িয়ে 50 টাকা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ প্রতি শলাকার দাম বাড়ানো হয়েছে মাত্র 50 পয়সা। বর্তমানে নিম্ন স্তরের সিগারেট টোবাকো মার্কেটের 75% থেকে 80% দখল করে আছে এসব নিম্ন স্তরের সিগারেট। ফেডারেশনের সভাপতি বলেন, বিভিন্ন দেশ বিড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে নানা প্রণোদনা দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র। সরাসরি ট্যাক্স যেখানে আমাদের মাধ্যমে বাঁচতেছে, তাহলে আমরা পার্লামেন্টে আমরা প্রতিনিধিত্ব করিয়ে আমাদের দাবি আমরাই ওখানে বাস্তবায়ন করবো। তাহলে আমাদের আর পিছনে কেন করতে হবে? এই আইনগুলি সংস্কার করার জন্য সরকারকে দাবি জানাচ্ছি যে আমাদের কমপক্ষে 3 জন শ্রমিক প্রতিনিধি পার্লামেন্টে চাই, এবং সেটা প্রয়োজন নির্বাচিত প্রতিনিধি। শুল্কের ভারে দেশীয় অনেক বিড়ি কারখানা বন্ধ করে দিতে হচ্ছে জানিয়ে তারা বলেন, শত শত শ্রমিক চাকরি হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের সুপার ব্র্যান্ড ওয়ালটনের আইওটি সমৃদ্ধ স্মার্ট ফ্রিজে যুক্ত করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড এআই ডক্টর ফিচার। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট অফিসের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে এআই ডক্টর ফিচার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকের বাসায় ব্যবহৃত ওয়ালটন স্মার্ট ফ্রিজের কুলিং পারফরম্যান্স, সেন্সর সহ অন্যান্য কম্পোনেন্টস ভালোভাবে চলছে কিনা তা স্বয়ংক্রিয়ভাবে জানতে পারবেন ওয়ালটন কাস্টমার কেয়ার সার্ভিস। এতে করে ওয়ালটনের আইওটি বেসড স্মার্ট ফ্রিজের গ্রাহকেরা আরও উন্নত ও দ্রুত বিক্রয়োত্তর সেবা পাবেন। বাংলাদেশে ওয়ালটনই প্রথম স্মার্ট ফ্রিজে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার সংযোজন করেছে। এর মধ্য দিয়ে উৎকর্ষ ও উদ্ভাবনী প্রযুক্তির স্মার্ট ফ্রিজ উৎপাদনে বাংলাদেশকে নতুন এক উচ্চতায় নিয়ে গেল ওয়ালটন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নীলু, শোয়েব হোসেন নোবেল ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ইবনে ফজল শায়েখুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সিএনজি স্টেশনের কমিশন 2 টাকা 68 পয়সা থেকে বাড়িয়ে ন্যূনতম 5 টাকা 10 পয়সা করার দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, গত 10 বছরের দফায় দফায় ক্যাপটিভ বিদ্যুৎ ও বিদ্যুতের দাম বাড়ানো হলেও সিএনজি স্টেশনের কমিশনের সাথে তার সমন্বয় করা হয়নি। অথচ এই সময়ে প্রতি ঘন মিটার সিএনজি উৎপাদনে খরচ বেড়েছে 1 টাকা 60 পয়সা, যা তাদের কমিশন থেকে কমেছে। পেট্রোবাংলা সহ সরকারের দায়িত্বশীলরা বারবারই বিদ্যুতের দাম বৃদ্ধির সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে সিএনজি স্টেশন কমিশন সমন্বয় করার কথা বললেও তা বাস্তবায়ন করছে না বলেও জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সভাপতি। 43 টাকা বিক্রিতে আমি পাচ্ছি 2 টাকা 68 পয়সা বিদ্যুতের খরচ বাদ দেওয়ার পরে। আমি আসলে এই 2 টাকা 68 পয়সা দিয়ে আমার পক্ষে বর্তমান যে অবস্থা বাজারে এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির থেকে শুরু করে জ্বালানি কি বলে ন্যূনতম মজুরি নির্ধারণ সহ বিভিন্ন বিষয়গুলি আছে, যেগুলি মিট করার পরে আমাদের পক্ষে আসলে স্টেশন চালানোটা বর্তমানে খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। প্রস্তাবিত বাজেট জুয়েলারি শিল্পের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংস্থাটির নিজস্ব কার্যালয়ে এবারের বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান, এবারের প্রস্তাবিত বাজেটে জুয়েলারি ব্যবসায়ীদের উপর অপরিকল্পিত আমদানি শুল্ক কর হার, শুল্ক কর এবং কাঠামোগত শুল্ক ও শিল্প বান্ধব নীতি প্রণয়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের উদাসীনতা জুয়েলারি শিল্পকে পিছিয়ে দিয়েছে। পরে প্রস্তাবিত বাজেট চূড়ান্ত করার ক্ষেত্রে বাজুসের 15 দফা দাবি উপস্থাপন করেন সংগঠনটির নেতারা। এই ভ্যাট যেদিন আমরা এই প্রত্যাশা পূরণ না হবে, তারপর থেকে আমাদের কঠিন আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা থাকবে না। এই আন্দোলনটা আমাদের সরকারের বিরুদ্ধে না, এটা আমাদের যে আমলাতান্ত্রিক জটিলতা, যে কারণে আমাদের শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। আমলারা যারা এই বাজেট প্রণয়ন করেন তারা বুঝতে চান না, বুঝতে চেষ্টাও করেন না, এইটাই হলো সবচেয়ে বড় অসুবিধা। এবার টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে আর কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। নিজেদের প্রথম খেলায় ভারত জয় পেলেও পাকিস্তান হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে, তাই গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় তারা। রোহিত শর্মার দলের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাবর আজমের দলের, যদিও পরিসংখ্যানে এগিয়ে থেকে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এ পর্যন্ত 12টি টি-20 ম্যাচে সাক্ষাৎ হয়েছে দুই দলের, যেখানে ভারত 8টিতে আর পাকিস্তান জিতেছে 3টিতে। এর মধ্যে টি-20 বিশ্বকাপে যে 7বার মুখোমুখি হয়েছে দুই দল, তাতে 6টিতে জিতেছে ভারত, 1টিতে পাকিস্তান। তবে দু দলের জন্য এই ভাবনার বিষয় যুক্তরাষ্ট্রের নতুন উইকেট, যেখানে পরিকল্পনা সাজাতে বেগ পেতে হচ্ছে দলগুলোকে। 8:30টায় মাঠে নামছে দু দল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কিছুক্ষণের মধ্যে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠান, নিরাপত্তার চাদরে ঢাকা নয়াদিল্লি। যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্ব নেতারা। রাতে মোদির সাথে বৈঠক। রাঘব বোয়ালদের লুটপাট বন্ধে এবারের বাজেট বললেন ওবায়দুল কাদের। মানুষের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগ মির্জা ফখরুলের। রাজনৈতিকভাবে উপজেলা নির্বাচনে ব্যাপক অংশগ্রহণ হয়নি বলে ভোটার উপস্থিতি কম জানালেন সিএসি। চেয়ারম্যান প্রার্থীদের 69%ই ব্যবসায়ী টিআইবি বিশ্লেষণ। এবং চলতি বছর 50 ধরনের ওষুধের দাম বেড়েছে 140% পর্যন্ত। লাগাম টানতে নীতিমালা করা হচ্ছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাই।